আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। ফেসিবাদী এখন আবার দেখছি এনারা এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে আর্মিকে নষ্ট করার জন্য। তারা এখন যেমন আপনার আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না বাংলাদেশে, এ ব্যাপারে বাংলাদেশের সিংহভাগ মানুষ ঐক্যমত। দেখবেন আপনার মতের সাথে আমার মত মিলে যাচ্ছে, কিন্তু আপনি সেনা প্রধানকে বিতাড়িত করতে চান কিংবা বাদ দিতে চান, মতের সাথে আপনি কাউকে পাবেন না। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন গত 5ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যায়। তারপর থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শাসনামলে আজকে সারা দেশে যেসব ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যেমন আপনার আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না বাংলাদেশে, এ ব্যাপারে বাংলাদেশের সিংহভাগ মানুষ ঐক্যমত। দেখবেন আপনার মতের সাথে আমার মত মিলে যাচ্ছে, কিন্তু আপনি সেনা প্রধানকে বিতাড়িত করতে চান কিংবা বাদ দিতে চান, মতের সাথে আপনি কাউকে পাবেন না। বাংলাদেশের কোন রাজনৈতিক দল আপনাকে বলেছে কিনা আমাকে বলেন, চ্যালেঞ্জ দিয়ে বললাম। বিএনপি বলে নাই, জামাত ইসলাম বলে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে নাই, গণ অধিকার বলে নাই, বাংলাদেশের আর যত পার্টি আছে কেউ কি সেনা প্রধানের এখন পর্যন্ত পদত্যাগ চেয়েছে কিনা? চায় নাই। তার মানে আপনার এই দাবি সারকাল সন্ধ্যা 1 লক্ষ বার ভিডিও বানালেও কোনোদিন পূরণ হবে না। এই দাবিটাই যারা করছে সেটা একটা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে হয় গেমের ভিতরে পড়ে গিয়েছে, ভুলের ভিতরে পড়ে গিয়েছে, না হয় ভিন্ন কোনো চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছে। এই দাবি সফল হবে না। বাংলাদেশের এরকম করে জাতীয় অনেকগুলো দাবি উঠেছে, যেই দাবিগুলোতে যখন সামষ্টিক সকল মানুষ ঐক্যবদ্ধ হয় সেটা ইমিডিয়েট পূরণ হয়ে যায়, কিন্তু যেই দাবিগুলো আপনি সমগ্র মানুষের পক্ষ থেকে হয় না সেটা ইমিডিয়েট পূরণ হয় না। সেনাপ্রধানকে পার্শ্ববর্তী দেশ সহ আওয়ামী লীগের মূল খেচারতের কারণটা হচ্ছে আওয়ামী লীগ সেনাপ্রধানের উপরে ক্ষিপ্ত। কোনো কারণ নাই আওয়ামী লীগ সেনাপ্রধানকে ভালোবাসার। সেনাপ্রধান যদি শেখ হাসিনার জন্য জীবন দিতে পারতেন তাহলে শেখ হাসিনা তাকে বীরের বেশে বলতেন যে একজন সেনাপ্রধান মৃত্যুবরণ করেছেন। তিনি দেশের জন্য মানুষের কথা চিন্তা করে শেখ হাসিনাকে বিতাড়িত করতে কৌশলী ভূমিকা পালন করেছেন, যে কারণে সেনাপ্রধানের উপরে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত কোনোদিন বিশ্বাস রাখবে না। কিন্তু আওয়ামী লীগ এমন বর্ণচোরা, এমন চালাক, তারা জানে যে এই মুহূর্তে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে হলে মন্দের ভালো প্রক্রিয়াটা তারা গ্রহণ করবে। যেমন সেনাপ্রধানকে যদি খেপিয়ে তুলতে পারেন, এর মাধ্যমে বারবার দেখবেন আওয়ামী লীগের সকল পেজগুলোতে একই কথা, এখনো আপনি কেন পাওয়ার এক্সারসাইজ করছেন না, এখনো কেন আপনি ক্ষমতা নিচ্ছেন না। তার মানে হচ্ছে সেনাপ্রধানের আপন সাহায্যে তারাই, যারা মূলত সেনাপ্রধানের উপরে সবচেয়ে বেশি ক্ষিপ্ত, সেই মানুষগুলো এখন আপন সেজে তার বিরুদ্ধে মানে তার পক্ষে কিছুটা সিম্পিতি দেখিয়ে তাকে ক্ষমতা দখল করতে উৎসাহ যোগাচ্ছে। এট দ্য সেম টাইম সেনাপ্রধানকে যারা আপনারা বাংলাদেশের মানুষ মনে করেন যে জুলাই বিপ্লবের সহযোগী ছিল, সেই ইউটিউবে বক্তব্য দিয়ে হতে পারে, জাতির ক্লান্তি লগ্নে রাজনৈতিক বক্তব্য দিয়ে হতে পারে, টকশো দিয়ে হতে পারে, এ ধরনের অনেক বিশ্বস্ত মানুষদেরকে আপনারা যারা, আমরা যারা দৈনিক বিশ্বাস করি কিংবা ধোকায়ও পড়ি, সেই মানুষগুলোর বক্তব্যেও যখন আসে সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য, আপনার কাছে তখন মনে হয় যে ঘটনা কি তাহলে একই তো। তা আওয়ামী লীগের পরিকল্পনা হলো সেনাবাহিনী যা করবে সেটাই তার লাভ, আর ওনাদের পরিকল্পনা হচ্ছে সেনাপ্রধানকে ব্যক্তিগতভাবে খেপিয়ে তোলো। খেপিয়ে তুলতে গিয়ে আপনি মনে করছেন আপনার রাষ্ট্রের কল্যাণে এই কাজটি হচ্ছে, কিন্তু এর ভিতরে যে অন্তর্নিহিত মহা সমস্যা রয়েছে সেটা আপনার কাছে ক্লিয়ার নয়, যে কারণে আমি সহজেই নেমে পড়ছি তার বিরুদ্ধে কুৎসারটা। আমি সেনাপ্রধানকে বলছি না যে তিনি আমার দুলাভাই কিংবা আপন ভাই, আমি সেনাপ্রধানকে বলছি না তিনি খালেদা জিয়ার আত্মীয় কিংবা জামাত আমিরের আত্মীয়। আমরা ভালো করেই জানি তিনি আমাদের এই রক্তে মাংসে গড়া একজন মানুষ, তিনি আমাদের কেউ আত্মীয় না। আমার আত্মীয় আওয়ামী লীগ বিএনপি জামাত সব আছে, আপনার আত্মীয় আওয়ামী লীগ বিএনপি জামাত সব আছে। আপনি কি প্র্যাকটিসটা আপনার লাইফে করেন সেটাকে নিজে একটু ভাবার চেষ্টা করেন। উনি বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করতে যে ভূমিকা পালন করছে সেজন্য উনি স্যালুট পাবে, কিয়ামত পর্যন্ত পাবে। উনি যদি না পায় সেটা জাতি হিসাবে মুনাফিকি চরিত্রে আপনি নেমে পড়বেন, কোনো সন্দেহ নাই। ওনার অবস্থানটা শেখ পরিবারের আত্মীয় হওয়ার কারণে বিপদে পড়ে গিয়েছেন, এটা এক ধরনের আমাদের রাজনৈতিক দৈন্যতা ছাড়া আর কিছুই নয়। তিনি সেদিন আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। এই সেনাপ্রধানকে এখন টার্গেট করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, তাকে উস্কে দিয়ে যে কোনো মূল্যে তাকে দিয়ে সেনাবাহিনীর শাসন আনা যায় কিনা। 1, 2, যদি সেনাবাহিনীর প্রধানও রাগ করে
পদত্যাগ করে, তাতেও তারা লাভ দেখাতে পারবে যে বিশৃঙ্খল বাংলাদেশ। 3, সেনাবাহিনীর প্রধান যদি ক্ষিপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের মতের বিরুদ্ধেও এমন কিছু করে বসেন, সেটাকে দিয়েও তারা লাভ কামাই করতে পারবে, সেটাই তারা করছে, চেষ্টা করছে। 4, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতাগুলোকে নতুন করে নতুন ডাইমেনশনে নিয়ে আসার জন্য তারা প্রচেষ্টা অব্যাহত রাখছে। শেখ হাসিনা সেই 0 পয়েন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা স্টেপেই এই জাতির বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে। এই সেনাবাহিনীর বিরুদ্ধে কত কুৎসা রটানো হয়েছে। 8 মাসে তো এখন পর্যন্ত সেনাবাহিনী আপনার আমার বাংলাদেশের ক্ষমতা নেয় নাই। আমি আজও চ্যালেঞ্জ করে রমজানের মধ্যে বললাম, আপনি যদি তাকে অতিরিক্ত উত্তক্ত না করেন, অতিরঞ্জিত কিছু না করেন এবং অতিরঞ্জিত বিশৃঙ্খলা না করেন, যেমন একেবারে বাংলাদেশটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে যাচ্ছে ভেবে হয়তো সেনাবাহিনীর ভিন্ন কোনো চরিত্র দেখতে হতে পারে, কিন্তু তাছাড়া সাধারণ নিয়মে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতা নিবে না। এটা আগেও বলেছি, এখনো বলছি। 5 মাস পরেও আমার এই ভিডিও আবার দেখবেন, তখন বলবেন আমার এই বক্তব্য সঠিক কিনা। 5 তারিখে যদি পারত নিত, তাহলে 5 তারিখে নিত, কারণ 5 তারিখে জনসমর্থন ছিল সেনাবাহিনীর চূড়ান্ত পক্ষে, যে কোনো মূল্যে হাসিনাকে বিতাড়িত করে তিনি যাতে ক্ষমতা নেয়। তিনি তো সেদিনও নেননি। তাহলে তাকে নিয়ে আমাদের এই বিতর্কগুলোর মধ্যেই হচ্ছে বাংলাদেশের জাতিকে বিভ্রান্ত করার একটি নতুন কৌশল, এবং সেই কৌশলে অনেকেই সফলতা লাভ করছে বলে মনে হচ্ছে। এই যে হাসনাত সাহেবরা বৈঠক করলেন, সার্জিস সাহেবরা বৈঠক করলেন, যেমন আমি চরমনার ইফতারিতে যাই, আমার পাশে বসে চরমনার পীর অনেক কথা বলতে পারে। আমার স্ত্রী তার বোনের সাথে গল্প করলে বোনের সাথে অনেক কথা তার হতে পারে, কিন্তু আমার সাথে তার কি হচ্ছে সেটা আমার সাথে তো তিনি বলবেন না, সেটা বোনের সাথে যে গল্প করবেন সেটা আমার সাথে করবেন না, এটাই বাস্তবতা। আপনার আমি জামাতের আমিরের সাথে বৈঠক করলে তিনি আমার সাথে 10টা কথা বলতে পারেন, বিএনপির তারেক রহমানের সাথে ফোনে কথা বললে তিনি 5টা কথা বলতে পারেন। এইগুলো দিয়ে আপনি সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্র বানাতে পারবেন না। ভিডিওতে কপি পেস্ট করে সুন্দর একটি নাটক সাজানো যায়, একটি সুন্দর বক্তব্য শোনানো যায়, কিন্তু এই সুন্দর ঘটনাগুলো প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত এই দেশের রাজনীতিবিদদের সাথে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তির সাথে চলছে, হচ্ছে, ঘটে চলছে। এটাকে আমাদের রাজনৈতিক জায়গায় বিতর্কিত করার অর্থই হচ্ছে কয়েকটা জায়গায় পার্শ্ববর্তী দেশ লাভবান হচ্ছে। যেমন হাসনাত আব্দুল্লাহর একটা বড় ক্যারিয়ার ছিল, এই ক্যারিয়ারটাকে আমার যেটা সন্দেহ হচ্ছে, কোনো না কোনো বিদেশি কোনো ইউটিউবার, কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স জুগিয়ে বলেছে এখনো কেন বলছো না, এখনো কেন করছো না। এর মধ্য দিয়ে যে কাহিনীটা রটানোর চেষ্টা করেছে, হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক ক্যারিয়ারটাকে ধ্বংস করার চেষ্টা করছে। পাশাপাশি 2 দিন পরেই সার্জিসের স্ট্যাটাস আসছে। সার্জিস বলছে সেনাবাহিনীর বৈঠক একরকম, হাসনাত বলছে আর একরকম, তার দলের আর এক নেতা বলছে আর একরকম। মাঝখানে তাদের যে নতুন রাজনৈতিক উদ্দীপনা নিয়ে এগিয়ে চলেছিল, এই রাজনৈতিক ভরসাটা ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে। বাংলাদেশে আপনি যে একটা সেকেন্ড রিপাবলিক নিয়ে একটা ভাব নিয়ে নতুন যে একটা সংগঠনের উত্থান, এই উত্থানটাকে আপনার বাংলাদেশের একেবারে চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসতে একটি বিশেষ গ্রুপ কাজ করছে, এবং সেই কার্যক্রম হিসাবেই আজকের এই ধরনের ফাঁদে পাড়া দিয়েছেন। আমার বিশ্বাস রাজনীতিবিদদের কথাবার্তা বলতে গেলে অনেক সময় অনেক কিছু সংযত, অনেক কিছু ধৈর্য ধরে, অনেক কিছু শুনে, বিশেষ করে মিনিমাম 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত যে কোনো কিছুর উপরে মন্তব্য করতে নেই। আপনি জানেন না যে আজকের এই বক্তব্যের 24 ঘন্টা পরে কি হবে। আমি গত পরশুদিনই অনেকে জিজ্ঞেস করেছেন এ নিয়ে মন্তব্যকে, আমি বলেছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি আসুক, তাদের দলের বিভিন্ন মন্তব্য আসুক। এখন কিন্তু হাসনাত আব্দুল্লাহ সহ সবাই একই কথা বলছে যে আমরা সেনাপ্রধানের পদত্যাগ চাইনি, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু নয়, আমরা সেনাবাহিনীর রাজনীতিতে ইন্টারাপ্ট না করুক সেটাকে চাই। ফাইন, এই রাজনৈতিক ইন্টারাপ্টটাকে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ ছিল। যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যখন বলি গোপনে কিংবা প্রকাশ্যে বিভিন্ন ষড়যন্ত্র যারা করছেন তাদের ব্যাপারে আমাদের সতর্ক করতে হবে, ফাইন, কিংবা এই বক্তব্যগুলো আসবে তাও ফাইন, কিন্তু বক্তব্যের ধরনগুলো আমাদের প্রচারের সময় সতর্ক থাকতে হবে। কারো ইনফ্লুয়েন্সে আমি করছি কিনা, পিছন থেকে কারো শিখানো কথায় আমি চলছি কিনা, চলতে গেলে সামনের দিনে মহা বিপদ, সেটা আপনাকে অনুধাবন করতে হবে। পার্শ্ববর্তী দেশ এখন চায় বাংলাদেশে যে কোনো মূল্যে আগামীর প্রজন্মে যারা উত্থান ঘটাচ্ছে তাদেরকে বিতর্কিত করে
তাদের রাজনীতিক মাঠটাকে ধ্বংস করে দিতে চায়, এবং আপনি সেই ফাঁদে পড়েছেন। আপনার চেতনাবোধ, আপনার বক্তব্য, আপনার মূল থিম জনগণের কাছে ক্লিয়ার থাকতে হবে। আপনি কি জাতীয়তাবাদী বোধের রাজনীতি করছেন, না ইসলামী মূল্যবোধের রাজনীতি করছেন, না দুইটার সংমিশ্রণে করছেন, নাকি জুলাই বিপ্লবকে নিয়ে করছেন, নাকি আপনি ভিন্ন কোনো কিছু করছেন? নাই তো। আপনার দলের একজন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করে, আবার আরেকজনে আপনার জামাত ইসলামকে নিয়ে মন্তব্য করে, এমন কিছু মন্তব্য করে যেই সকল বিবৃতি জনগণ পছন্দ করে না। এট দ্য সেম টাইম আপনি রাষ্ট্রের সর্বোচ্চ সেনাবাহিনী নিয়ে মন্তব্য, সেই মন্তব্য থেকে আবার পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্য দিচ্ছেন। এটাই হচ্ছে মূলত রাজনৈতিক জায়গায় দূরদর্শিতা, সমসাময়িক কথা বলার অভিজ্ঞতা না থাকার একটি কুফল জাতির সামনে দেখলো। আমি বারবার বলেছিলাম, বাংলাদেশে বহু সেনাবাহিনীর প্রধান এসেছে। 44 দিনের মাথায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়োগ প্রাপ্তির 44 দিনের মাথায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই যে 5ই আগস্টের সেনাপ্রধান 44 দিনের মাথায় তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। এখন অনেকেই বাংলাদেশে এটা অভ্যাসও, কেউ কিছু হেল্প করলে স্বীকার করে না। এখন অনেকেই নিয়ে বিনিয়ে আমরা বলবো বাধ্য হয়েছে করেছে। হ্যাঁ, বাধ্য হয়েছে করেছে, তো বাধ্য এর আগে তো বহু মানুষকে আমরা চেয়েছি, কেউ তো আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। আজকের আমি গত 16টি বছর আপনার জন্য কথা বলেছি, আপনি এখন যদি বলেন যে বাধ্য হয়েছে তাই বলেছেন, না, বাধ্য হয়েছে কিন্তু ডক্টর ফয়জলই তো বলেছে, আপনি বলেন নাই কেন? এই যে চিন্তা, আমাদেরকে সংকীর্ণতার জায়গা থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশকে নিয়ে যত খেলা চলছে এই খেলা বন্ধ করতে হবে। রাজনীতির মধ্যে রাজনীতি চলছে, আপনি পারলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, আপনি পারলে এই যে জিএম কাদেরের বিরুদ্ধে আওয়াজ তুলেন, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে এই রাজনীতি বন্ধ করার জন্য আওয়াজ অব্যাহত রাখুন। কিন্তু আমাদেরকে এই আওয়াজ চলমান রাখা অবস্থায়ও কৌশলী ভূমিকা পালন করতে হবে। এর বিকল্প পথে হাঁটলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে, বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি হবে এবং এই দেশটাকে রসাতলে নিয়ে যেতে হবে। আচ্ছা বলেন তো, আপনারা তো সবাই বলেন সব সময়, আমরা বলি সেনাবাহিনী বাধ্য হয়ে করেছে, সেনাবাহিনীর কাজ কি? রাজনীতিতে নাক গলাবে কেন? এই কাজ কি তাহলে 5ই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর কাছে বসতে কেন বাধ্য হলো? কেন সেনাবাহিনীকে এখানে এসে ইন্টারাপ্ট করতে হলো? কেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেনা প্রধানকে এসে কথা বলতে হলো? তার মানে হচ্ছে রাষ্ট্রের সাথে সেনাবাহিনী এবং রাষ্ট্রের সেনাবাহিনীর সাথে রাষ্ট্রের সাথে একটা গভীরতম সম্পর্ক রয়েছে, এই সার্বভৌমত্বের সাথে। একজন ব্যক্তি আজও যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যায়, কালকে যদি কেউ ভাষণ দেয়, তাহলে ওই ভাষণটা সেনা প্রধানকেই দিতে হবে, কিচ্ছু করার নাই। এটাই সিস্টেম। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। এগিয়ে কেউ আসবে না, পুলিশ আসবে না, অন্য কেউ আসবে না, এগিয়ে আসবে সবার প্রথম ওই জায়গাটায় মঞ্চে কিংবা টিভি চ্যানেলে সেনাপ্রধান। ক্যান্টনমেন্টের বৈঠকের খবর আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। কি আসলে ঘটেছিল, হাসনাত আব্দুল্লাহ কি বলছে আর অন্যরা কি বলছে, সেনা সদরের একটি ব্যাখ্যা আমরা পেয়েছি, কিন্তু বিস্তারিত পাওয়া যায়নি। সার্জিস আলম একটি ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যায় দেখা যাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ যেভাবে প্রেজেন্ট করছে, সার্জিস আলম তার সাথে একমত নয়, এবং তিনি সেটা বলেছেন যে তার দ্বিমত আছে, যে হাসনাত আব্দুল্লাহ যেভাবে বলা হচ্ছে যে তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল, বিষয়টি তা না। এটা একেবারেই ইনফর্মাল একটা আলোচনা বা পাল্টাপাল্টি একটা অভিমত। সেটাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তাদেরকে ডেকে নেওয়া হয়েছে, সেটাকে অস্বীকার করেছে। সেই বৈঠকে সার্জিস বলছেন যে আমি ছিলাম, আরো একজন আসার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে সে যেতে পারেনি। হাসনাত আব্দুল্লাহ এবং আমি ছিলাম। সার্জিস আলম নিজের দায়িত্ব নিয়ে আজকে ফেসবুক স্ট্যাটাসে পুরো বিষয়টা ব্যাখ্যা করেছে। সেই ব্যাখ্যায় বলা হচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়া উচিত দেশের স্থিতিশীলতার জন্য, যাতে কোনো বিতর্ক না হয়, যাতে সবার অংশগ্রহণ হয়। অর্থাৎ পশ্চিমারা যেভাবে বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন, বলছেন যে সবাই যদি অংশ নেয় নির্বাচনে তাহলে একটা অনেক বিতর্ক থেকে রেহাই পাওয়া যাবে এবং একটা স্থিতিশীলতার জন্য এটা দরকার। এটা হলো অভিমত, কিন্তু তিনি বলেননি যে এটা একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই জন্যই ডেকে নেওয়া হয়েছে, এবং বলছেন যে মানে তাদের আগ্রহী, অর্থাৎ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তাদের আগ্রহী, তারা গেছেন। সেনাপ্রধানের পক্ষ থেকে একজন অফিসার, তার সাথে নিয়মিত তারা যোগাযোগ রক্ষা করেন,
যে কোনো পরিস্থিতিতে কিছু জানতে চান। পিলখানা বিষয়ে যে বক্তব্য রেখেছেন সেনাপ্রধান, তারপর সার্জিস আলম যোগাযোগ করেছে যে এই বিষয়ে এরকম হার্ড লাইনে কেন কথা বললেন, তখন বলেছেন যে আপনারা কি আলোচনা করতে চান? সার্জিস আলম বলেছেন যে করতে চাই। সেই অনুযায়ী সময়টা নির্ধারণ হয়েছে এবং তারা গেছেন। ফলে এখানে তাদেরকে ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ মানে অংশ নেবে নির্বাচন এবং আসন ভাগাভাগি। বলছেন যে এরকম বিষয়টা তেমনটা না, এবং একথাও বলছেন যে এইভাবে যদি আলোচনাগুলো যদি প্রকাশ্যে আনা হয় তাহলে অন্য কোনো দল মানে আমাদের উপরে, নাগরিক পার্টির উপরে কোনো আস্থা পাবে না। যে বৈঠকে নানা রকম দ্বিমত হইতে পারে, এখন দ্বিমতের বিষয়গুলো আমি আমার মতন করে যদি প্রকাশ করে দেই তাহলে আমাদেরকে অন্য রাজনৈতিক দল বিশ্বাস করবে না। আর বৈঠকে যেই কথা বলেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ, সার্জিস আলম বলছেন যে এই রিফাইন্ড আওয়ামী লীগের কনসেপ্টে আমরা বিশ্বাস করি না, যে আওয়ামী লীগকে কোনো পর্যায়ে কোনো ফরম্যাটেই গ্রহণ করা যাবে না। কিন্তু সেটা জাতীয় নাগরিক পার্টির লড়াই হবে কেন? এটা নিয়ে আমরা অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে পারতাম। যদি অন্য অন্য রাজনৈতিক দল রাজি হতো তাহলে তাদের নিয়ে আমরা জয়েন্টলি একটা মুভ করতে পারতাম। আর যদি অন্য কেউ রাজি না হতো আমরা এককভাবেই করতে পারতাম। কিন্তু এই বিষয়টা প্রকাশ্যে আনবো কেন? এইটা হচ্ছে ওনার, এই কারণে তিনি বলছেন যে তার সঙ্গে কিছুটা দ্বিমত আছে, যে এই দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ থেকে আলোচনাগুলো হয়েছে সেটা এইভাবে আনা উচিত হয়নি, এটা পরিষ্কার। তিনি সার্জিস বলছেন সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি, আমাদের সাথে দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনা নিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা এবং উত্তর আদান প্রদান হতো। সার্জিস লেখেন, যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেক কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা। সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্শ মনে হয়েছে। তিনি আমাকে বলেন, তোমরা কি এই বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম বলা যেতে পারে। এরপরে সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনে। সেই রুমে আমরা তিনজনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি, অর্থাৎ সার্জিস আলম বলছেন। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ এবং রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেখানে কিছুটা দ্বিমত আছে। সার্জিসের ভাষ্য, আমার জায়গা থেকে আমি সেদিন বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি আলাদা বিষয়, তাদের মধ্যে পার্থক্য আছে। অভিমত প্রকাশ আর প্রস্তাব দেওয়া। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন, পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলছিলেন। সার্জিস আরো লেখেন, হাসনাতের বক্তব্যে যেই টপিকগুলো এসছে, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশনে না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ ফিরে আসবে কিনা, এইসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে তাতে আমি মনে করি কনভারসেশন অতটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো দিনের একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। অর্থাৎ সেনাপ্রধান সরাসরি অভিমত দিয়েছেন যে রিফাইন্ড আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করলে দেশের স্থিতিশীলতার জন্য ভালো। সার্জিস সেদিনের বৈঠকের ব্যাপারে বলেন, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন?
অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপুল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকেও বেশি অভিজ্ঞতা। সার্জিসের ভাষা এই কনভারসেশনটা, অর্থাৎ এই আলোচনাটা হয়েছে, এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরবো, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেখানে রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশি সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারে কথা ব্যক্ত করেন সেই টোন এবং এক্সপ্রেশন মনে হয়েছে। অর্থাৎ তিনি বলেছেন সত্য, কিন্তু এটা কোনো তাদেরকে একদম রেগে গিয়ে হিট করেছে তা না। এটা যেহেতু সিনিয়র, তিনি তার অভিজ্ঞতার আলোকে তিনি এই কথাটা বলেছেন। হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ বা স্লোগানকে সার্জিস প্রত্যাশা করেন না বলেও স্ট্যাটাসে উল্লেখ করছেন। তিনি বলেন, হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি, অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণের মুখোমুখি দাঁড় করানো কখনোই প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দুই এক জায়গায় আসছে, সেটাও আমাদের বক্তব্য নয়। এরপর স্ট্যাটাসের এক পর্যায়ে নিজের অভিমত প্রকাশ করে বলেন, আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলের কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সাথে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম। অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সাথে ঐক্যমতে না পৌঁছলেও আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি এবং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। এটি হলো খুবই গুরুত্বপূর্ণ। আরো অন্যান্য কথা বলেছে, কিন্তু এই কথাটা প্রকাশ্যে আনা এটা উচিত হয়নি। এটা হাসনাত পরিষ্কার করে বক্তব্য বলছেন যে আলোচনায় নানা রকম দ্বিমত থাকবে, কিন্তু সেইগুলি আমি নিয়ে আসবো, এটা উচিত হয়নি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে অনেক বিষয় কিন্তু এখন আস্তে আস্তে সামনে প্রকাশিত হতে যাচ্ছে। দেখা যাক পরবর্তীতে আরো কি অপ্রকাশিত জিনিস সামনে আসে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, আপনাদের মাঝে আরেকটি মেসেজ দিতে আসলাম। আপনারা জানেন সারা বাংলাদেশে ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাসের মাধ্যমে দেশবাসী অনেক কিছুই জেনে গিয়েছে যে বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যার, উনি একটি অফার দিয়েছিলেন যাতে আওয়ামী লীগ দলকে যেন পুনর্বাসন করা হয়। তো এই বিষয় নিয়ে সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ সেনাবাহিনীর প্রধানের উপর। তো এটা আসলে হওয়াই স্বাভাবিক যে একজন দেশের বাহিনী, সারা বাংলাদেশের মানুষের প্রাণের যে প্রিয় একটা বাহিনী, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, তাকে সবাই ভালোবাসে এক নজরে। তো সেই সেনাবাহিনীর প্রধান যদি একটি দলকে সাপোর্ট দেয়, সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক বিষয়। এর পূর্বেও শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছিলেন সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ সাহেব। ওনার উপরও দেশের মানুষ অনেক রাগ ক্ষুব্ধ এখন পর্যন্ত আছে। তো বর্তমান সেনাবাহিনীর প্রধানের উপর মানুষের একটা আস্থা, বিশ্বাস, সম্মান, ভালোবাসা পুরাটাই ছিল। তো হঠাৎ সেনাবাহিনীর প্রধানের যে বিশেষ তথ্যগুলো জনগণ জেনে গিয়েছে, এটা আসলে এটা খুবই, আমি কি বলবো, এটা সেনাবাহিনী একটা লজ্জাজনক আমি মনে করি। তো আমি প্রিয় দেশবাসী সকলকে আমি বলতে চাই যে সেনাবাহিনীর প্রধান, উনি একটা বাহিনীর প্রধান, পুরা সেনাবাহিনী কিন্তু উনি না। একজন ওনার যতক্ষণ ওনার চাকরি আছে ততক্ষণ পর্যন্ত উনি সেনাবাহিনীর প্রধান হিসাবে আছেন। তো আমরা সেনাবাহিনীর উপর যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা, সম্মান আছে,
সেগুলো আমাদের ধরে রাখতে হবে। কারণ সেনাবাহিনী কখনোই মানুষের সাথে বেইমানি করে নাই। কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছে তারা একটি দলের নির্দিষ্ট হয়ে, আওয়ামী লীগের নির্দিষ্ট হয়ে তারা দেশের জনগণের উপর তারা মানে আধিপত্য বিস্তার, শেখ হাসিনার আধিপত্য বিস্তার রাখার জন্য তাদেরকে সহযোগিতা করেছে। তার মধ্যে অন্যতম এখন প্রকাশ হচ্ছে জেনারেল আপনার ওয়াকজ্জামান, বর্তমান সেনাবাহিনীর প্রধান স্যার। তো আমি সবার কাছে অনুরোধ করব, আমরা যেন কোনো সেনাবাহিনীর বিরুদ্ধে যেন কোনো অবস্থান বা ফেসবুকে পোস্ট বা লাইভ না করি। কারণ সেনাবাহিনী দেশের সম্পদ। আমরা যেভাবে হোক সেনাবাহিনীকে জনগণের সেবক, রাষ্ট্র মানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যে বাহিনীটা, তার উপরে যেন আমরা সর্বোচ্চ আস্থা এবং ভালোবাসা আমাদের থাকে। কারণ সেনাবাহিনীর প্রধান যাবে আসবে, কত সেনাবাহিনী প্রধান গিয়েছে ইতিপূর্বে, সামনেও আসবে। তো সেনাবাহিনীর প্রধানের চাইতে আমাদের সেনাবাহিনীটাকে মূল্যায়ন করতে হবে। তো আমরা আশা করি সেনাবাহিনী জনগণের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। হয়তো কিছু অফিসার মানে কিছু অসৎ অফিসার থাকি সব জায়গায়, হয়তো তাদের কারণে আমাদের সেনাবাহিনীর কিছু বদনাম সহ্য করতে হচ্ছে। তো আমরা চাইব কোনো জনগণ বা ছাত্র সমন্বয়ক যারা আছেন কোনো আন্দোলন সংগ্রামে ক্যান্টনমেন্টের দিকে যেন কোনো দিন মুভ যেন না করা হয় বা মানে মিছিল করে না দেওয়া হয়, ক্যান্টনমেন্টে অ্যাটাক করা হবে এরকম কিছু না হয়। তাহলে কিন্তু দেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আর দেশে যদি কোনো গৃহযুদ্ধ শুরু হয় সেটা কিন্তু লাভবান হবে শেখ হাসিনা। কারণ তারা ভারতে বসে এটাই চাল দিচ্ছে যাতে দেশে একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কিছু শুরু হলেই তাদের জন্য এটা সুবিধা হবে। আমরা যেন এইসব ফাঁদে যেন পাড়া না দিই। তো প্রিয় দেশবাসী, আপনারা সকলেই সেনাবাহিনীর সাথে থাকবেন। সেনাবাহিনীর প্রধানকে যদি অন্যায় করে থাকে ওনার সাজা হওয়ার সুযোগ আছে বাংলাদেশে, আন্তর্জাতিক আদালতে সব সুযোগ আছে। তো আমি মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যারকেও একটু অনুরোধ করব, এই শেখ হাসিনার আমলে বাংলাদেশে কত হাজার হাজার নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে, আমাদের কত আলেমুলামাকে আমাদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদের 57 জন পুলিশের অফিসার, আর্মি অফিসারকে গুলি করে হত্যা করেছে, এবং কত মানুষকে খুন গুম করে হত্যা করেছে। এই 5ই আগস্টে ছাত্রদের উপর এবং নিরীহ মানুষদের উপর হাজার হাজার মানুষদেরকে গুলি করে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, এবং প্রায় 1.5 লক্ষ লোক পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছে, এখন পর্যন্ত মারা যাচ্ছে। কেউ চোখ নাই, কেউ কান নাই, কেউ মুখে ব্রেনে গুলি, কেউ বুকের মধ্যে গুলি, কেউ হাত নাই, কেউ পাও নাই। এই যে একটা মানে অমানবিক সরকার, আওয়ামী লীগ সরকার যে প্রতিষ্ঠা করে গেছে খুন খারাপি করে, ওনার জন্য সাফাই গাওয়া এটা সেনাবাহিনীর প্রধান হিসাবে আমি মনে করি এটা স্যারের জন্য এটা অত্যন্ত লজ্জা। আমি মনে করি যে উনি একটা দেশের উচ্চ পর্যায়ের শাসক হিসাবে ওনার নিরপেক্ষ পালন করাটাই জনগণের জন্য অত্যন্ত ভালো ছিল, দেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো দেশের মানুষ অনেক কিছুই বলছে বর্তমানে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে। তো আমি মনে করি সেনাবাহিনীর প্রধান একজন ব্যক্তি, ওনার অপরাধের দায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নেবে না, সেনাবাহিনী নিতেও আমরা দিব না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যারা আছে তারা দেশের মানুষ, দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তারা সার্বভৌমত্ব রক্ষার জন্য 24 ঘন্টার জন্য প্রস্তুত আছে, তারা যে কোনো মোকাবেলার জন্য প্রস্তুত। তো একজন ব্যক্তির জন্য আমরা যেন পুরো সেনাবাহিনীকে খারাপ না বলি, কোনো সেনাবাহিনীর বিরুদ্ধে যেন আমরা অবস্থান না নিই, সেই বিষয়ে আমি সকলকে সতর্ক করছি যেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারত থেকে যেন কোনো ধরনের সুযোগ যেন না পায়। সেনাবাহিনীর সাথে জনগণের সংঘর্ষ হচ্ছে, এই ধরনের কোনো সংঘর্ষ যেন আমরা না জড়াই। সেনাবাহিনীর প্রধান যদি একটি দলের প্রতিনিধিত্ব করতে চায়, এটা আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহী কাজ, এটা দেশদ্রোহী কাজ। কারণ সেনাবাহিনীর একটা বাহিনী কখনো একটা দলকে সাপোর্ট দিতে পারে না, এটাই হচ্ছে আমাদের কথা, এটা আমরা সকলেই জানি। তো সেনাবাহিনীর যদি কোনো অপরাধ সেনাবাহিনীর প্রধান যদি কোনো অপরাধ করে থাকে, তার বিচারের জন্য আমরা চাইতে পারি রাষ্ট্রের প্রধানের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে। আমরা ওনাকে যেন বাদ দেওয়া হয়, নতুন সেনাবাহিনীর প্রধান তৈরি করা হয়, সেই বিষয়ে আমরা সকলে প্রস্তাব রাখতে পারি। কিন্তু সেনাবাহিনীর জন্য আমরা আছি, সেনাবাহিনীও আমাদের পক্ষে থাকবে, আমাদের পক্ষে আছে। তাই আমরা সেনাবাহিনীকে সর্বোচ্চ দিয়ে সম্মান করবো, ভালোবাসবো, এটাই হোক আমাদের অঙ্গীকার। তো যে যেখানে আছেন ভালো থাকবেন। আমি আরেকটা কথা বলতে চাই, মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার, যদি আওয়ামী লীগের এই দুঃশাসন, এই যে অর্থ প্রায় $234 বিলিয়ন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এগুলোর কথা চিন্তা করে দেশের মানুষের দুর্ভাগ্যের কথা যদি উনি চিন্তা করতেন, তাহলে উনি একটি দলকে প্রতিষ্ঠা করার জন্য ওনার কোনো কাজ ছিল না। একটি কথা আমি বলতে চাই, আওয়ামী লীগ কোনোটি ভালো দল নয়, আওয়ামী লীগ একটি খারাপ দল, এটা সকলেই জানে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালেও উনি রাষ্ট্র ক্ষমতা আসার পর আওয়ামী লীগকে পুনর্বাসন করার পরে কিছুদিন পরে কিন্তু ওনাকে গুলি করে হত্যা করা হয়। তো আওয়ামী লীগের কোনো ভরসা নাই। আওয়ামী লীগ স্বার্থের জন্য তারা যে কোনো জিনিস বিলিয়ে দেবে, তার কলেজাটা পথে কেটে দেবে। যখন স্বার্থ ফুরাবে তখন আপনার কলেজাটা নিয়ে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই কথাটা আপনারা সকলে মনে রাখবেন। আওয়ামী লীগ কখনো দেশের শাসক ছিল না। যদি আওয়ামী লীগ যদি দেশের শাসক থাকতো, শেখ মুজিবুর রহমান সাহেব যদি দেশের একজন প্রিয় নেতা, জনগণের জন্য প্রিয় নেতা থাকতেন, দেশের জন্য কিছু করতেন, সত্যিকার অর্থে যদি উনি মুক্তিযুদ্ধ করতেন, দেশের জন্য যুদ্ধ করতেন,
তাহলে উনি মারা যাওয়ার পর তাহলে আওয়ামী লীগের উপর মানুষের একটা আস্থা থাকতো, আওয়ামী লীগের উপর মানুষের একটা ভরসা থাকতো। তাহলে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে 24 বছর পর আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতা আসার সুযোগ জনগণ তাদেরকে দিত না। 24 বছর পর ক্ষমতা আসছে, তো অতএব আওয়ামী লীগের মানুষ বারবার সুযোগ দিয়েছে, সে বারবার অপব্যবহার করে জনগণকে ক্ষতি করে জনগণকে হত্যা করেছে। তো অতএব এই বিষয়ে আমরা আওয়ামী লীগের বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আওয়ামী লীগের উচিত এখন একটু রেস্ট করা, জনগণের যে ক্ষয়ক্ষতি করেছে এগুলো তাদের কাছে তারা ক্ষমা চাওয়া, দেশের প্রতি ক্ষমা চাওয়া, তাহলেই মনে হয় শেখ হাসিনা যদি জনগণের কাছে ক্ষমা পায় আর কি। তো যে যেখানে আছেন ভালো থাকবেন। আমরা সেনাবাহিনীর প্রধানের শাস্তি দাবি করতে পারি, কিন্তু সেনাবাহিনীর বিপক্ষে আমরা যাব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।